ঘাড় ধরে কামড়ে দিলেন শিশি ঠাকুর। কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। বাগেরহাট কলেজের অধ্যাপক পঞ্চানন সরকার পাবনা সৎসঙ্গ আশ্রমে এসে শিশি ঠাকুরের প্রেমে পড়ে রয়ে গেছেন আশ্রমে। তাঁর নির্দেশে চালাচ্ছেন মাতৃবিদ্যালয়। আশ্রমে স্থায়ীভাবে থেকে যাওয়ার কিছুদিন পরেই চিঠি এলো স্ত্রী এবং শ্বশুর পরিজনের কাছ থেকে। এভাবে দায়িত্ব ফেলে চলে আসায় অভিযোগ অনুযোগ করে ঠাকুরকে এই চিঠির কথা সব জানালেন পঞ্চানন্দা। ঠাকুর বললেন তাঁকে যে তাঁদের কোমলভাবে বুঝিয়ে লিখতে, যে তিনি বুঝতে পারছেন তাঁদের কত অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও তিনি বর্তমানে যে নেশায় মজেছেন তার হাত থেকে ছাড়া পাওয়া আর সম্ভব নয়। এরপরে মাতা মনমোহিনী দেবীর নির্দেশে পঞ্চানন্দা আশ্রমে নিয়ে এলেন স্ত্রী ভবতারিণী এবং 2.5 বছরের কন্যা শান্তিকে। প্রসঙ্গত বলে রাখি, পঞ্চানন্দা স্ত্রী ভবতারিণী দেবী ছিলেন বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যক্ষ চিন্তাহরণদের কন্যা এবং তিনি নিজেও তীক্ষ্ণ মেধার অধিকারিণী। আইএসসি পরীক্ষায় তিনি জেলার মধ্যে প্রথম হয়েছিলেন। কিন্তু পঞ্চাননের অবিষয়িক দৃষ্টিভঙ্গি, রূঢ় সত্য বলার অভ্যাস এবং ভবতারিণীরও কিঞ্চিত অধীরতা সব মিলিয়ে তাঁদের দাম্পত্য জীবন কিছুটা দ্বন্দ্বপূর্ণ ছিল। একবার পঞ্চানন কোনো এক পারিবারিক দ্বন্দ্বের কথা বললেন ঠাকুরকে। ঠাকুর বললেন এড়িয়ে চলতে হয়, নিজেকে আলগা রাখতে হয়। পঞ্চানন্দা কথাটা শুনলেন, কিন্তু হৃদয়ঙ্গম হল না। একটু পরে তাকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরোলেন শিশি ঠাকুর। হাঁটতে হাঁটতে আশ্রম লাগোয়া একটা বাগানের মধ্যে ঢুকলেন। সেখানে সাধারণত লোকে প্রাকৃতিক কর্ম সারত। সেই বিষ্ঠাপূর্ণ বাগানটি ঠাকুর পঞ্চাননকে সঙ্গে নিয়ে পার হলেন। পেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি পঞ্চানন্দা, পায়ে ময়লা টয়লা লাগেনি তো? পঞ্চানন্দা জবাব দিলেন, আপনার সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে পা ফেলে গা বাঁচিয়েই তো এলাম। সঙ্গে সঙ্গে বললেন ঠাকুর, এই তো ধরে ফেলেছেন তুক। শ্রী শ্রী আচার্যদেব বলেন, পদ্ম পাতার মতো হতে, জল পড়বে কিন্তু ভিজবে না। ঠাকুর হঠাৎ একবার পঞ্চানন্দাকে নির্দেশ দিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুদিন একা থাকার জন্য। তখন মাতৃবিদ্যালয়ের ক্লাস নেওয়া ছাড়া তাঁর আর বিশেষ কিছুই করণীয় ছিল না। প্রসঙ্গত বলে রাখি, মাতৃবিদ্যালয় অর্থাৎ ঠাকুরের নির্দেশে আশ্রমের 11 থেকে 80 বছর বয়সের সকল মহিলাদের 3 বছরে ম্যাট্রিক পাস করানোর এক অকল্পনীয় উপাখ্যান। ঠাকুরের নির্দেশে এতে কাজে লাগেন পঞ্চানন সরকার। এই বিষয়ে আরো সবিস্তারে জানতে হলে এই চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন। যাই হোক, এর কারণে যুবক পঞ্চাননকে দিনরাত থাকতে হতো নারী পরিবেষ্টিত হয়ে। একান্ত নিরালায় গভীর রাত্রে তরুণী ছাত্রীদের মুখোমুখি বসে পড়াতে ভারী অস্বস্তি হতো তার। এছাড়া পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ায় পড়ানো ছাড়া কাজও বিশেষ কিছু নেই। মন মন্থন হয়ে হয়ে উঠতে লাগলো বিভিন্ন রকমের ভাব। একদিন গিয়ে অকপটভাবে ঠাকুরকে বললেন পঞ্চানন যে কর্মেন্দ্রিয়গুলি কাজ করার জন্য ছটফট করছে। ঠাকুর হেসে রসিকতার সুরে জবাব দিলেন যে ওরা পঞ্চাননের প্রভুত্ব স্বীকার না করে তাঁরই প্রভু হয়ে উঠতে চাইছে, তাই ওদের একটু জব্দ করা দরকার। তিনি পঞ্চাননকে নাম ব্যতীত অন্য কিছুতে মন না দিতে নির্দেশ করলেন। পঞ্চাননও তদনুযায়ী নাম করে চলেন সর্বক্ষণ। ওই সময় অনন্ত মহারাজের পত্রাবলী সান্ত্বনা প্রকাশের পথে। মহারাজের ইচ্ছা অনুযায়ী নামধ্যান ছাড়াও ওই বইয়ের প্রুফ দেখার দায়িত্ব নেন তিনি এবং ঠাকুরের নির্দেশ অনুযায়ী নাম চালাতে থাকেন বিশেষ জোর দিয়ে। চলতে ফিরতে, পড়াতে পড়াতে, প্রুফ দেখতে দেখতে অনবরত চলছে নাম। অকস্মাৎ একটা অদ্ভুত অবস্থা সৃষ্টি হলো পঞ্চাননের। মস্তিষ্ক যেন অসার, ধোঁয়াটে বোধ হতে লাগলো সবকিছু। অতি সাধারণ সমস্ত পাঠন বিষয়েও অদ্ভুত জড়তার অন্ধকারে ঢাকা পড়ে গেল। শঙ্কিত হয়ে ছুটে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর তাকে দেখেই বলে ওঠেন, থাক থাক, আর কিছু কইতে হবে না, কইতে পারবেনও না, এখান থেকে পালান, এখানে আর আসবেন না। কাতর হয়ে বললেন পঞ্চানন, সইতে পারছি না যে। অদ্ভুত এক কোমল গম্ভীর স্বরে বললেন শিশি ঠাকুর, সইতেই হবে। এই সব তমসাচ্ছন্ন অবস্থার ভিতর দিয়েই যেতে হবে যে। কোনো দিকে খেয়াল দিয়ে কাজ নেই। খুব জোর করে নাম চালিয়ে যান, আরো জোরে চালান, আর এ মুখো একেবারেই হবেন না।
যান, এখনই যান, এখানে আর দাঁড়িয়ে কাজ নেই। অগত্যা চলে আসলেন পঞ্চানন। নাম চলছে যন্ত্রবৎ, সান্ত্বনার প্রুফ দেখাও চলছে, ক্লাসও চলছে। কিন্তু এইভাবে 2 সপ্তাহ অতিক্রম হলেও কোনো উন্নতির লক্ষণ দেখা গেল না। আবার ঠাকুরের কাছে যেতে উদ্যত হলেন পঞ্চানন্দা। কিন্তু তাকে দূর থেকে দেখতে পাওয়া মাত্রই বলে উঠলেন ঠাকুর, বলছি না এ মুখে আসবেন না, কথা বোঝেন না, এদিকে এলে শালা পালিয়ে যাবে, ধরতে পারবো না। যান, এখনই যান, আর খুব চালিয়ে যান নাম, শালাকে একেবারে অতিষ্ঠ করে তুলুন। অসহায় পঞ্চানন বলেন, আর সইতে পারছি না ঠাকুর। বললেন শশী ঠাকুর, আরে আমি তো আছি, আপনার ভয়টা কিসের? পালিয়ে আর যাবেন কোথায়? আমার নজরের সীমানার বাইরে তো আর নয়। আবার ফিরে আসলেন পঞ্চানন্দা। ঠাকুরের আমি তো আছি কথাটিতে স্বস্তি বোধ হয় একটু। কেটে গেল আরো 2 সপ্তাহ। দুপুর 12টা। মহারাজের বইয়ের প্রুফ দেখে নিজের ঘরে ফিরেছেন ঘর্মাক্ত শরীরে। হঠাৎ ঠাকুর এসে উপস্থিত। ঘরে ঢুকেই ঘাড় ধরে জোর করে নিচু করে শির দ্বারায় একটা বিশেষ স্থানে সজোরে দংশন দিলেন আর বললেন, পঞ্চানন্দার গায়ে বড্ড লবণ, শিগগির জল এনে দিন, মুখটা ধুয়ে ফেলি। বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন ঠাকুর। অকস্মাৎ এক নিমেষে ভোজবাজির মতো সবকিছু যেন পাল্টে গেল পঞ্চাননের কাছে। এক অনাস্বাদিত পূর্ব মুক্তির উচ্ছলতায় উথলে উঠল সমগ্র সত্তা। আশ্চর্য রকম ভারশূন্য এবং নন্দিত বোধ হতে লাগলো। সেদিন রাত্রে হলো এক বিচিত্র অভিজ্ঞতা। দেহের 2 পাশ থেকে দুটি কি যেন বস্তু শরীর নিংড়ে বেরিয়ে গেল বলে মনে হলো তার। তখনই ছুটে এসে সেই কথা ঠাকুরকে জানাতেই তিনি বলে উঠলেন খুশি মুখে, বেঁচে গেছেন। শালারা কি বাসাটাই না বেঁধেছিল দেহের অনুপরমাণুকে গ্রাস করে, এতদিনে তা গেল ছেড়ে। ওগুলো কি জানতে চাইলেন পঞ্চানন্দা। ঠাকুর বললেন, ওগুলো হলো বিটেন কমপ্লেক্সেস, পরাভূত বৃত্তি।